নেট জুলাই 2024-এর কিছু মেমোরি বেসড কোয়েশ্চেন এবং তার সলিউশন। ওকে, তো দেখো আমি আগের দিনের ভিডিওতে দুটো প্রবলেম দেখিয়েছিলাম, তো আমি থার্ড প্রবলেম থেকে শুরু করছি। বেসিক্যালি এখানে কি এক্স ডট ইকুয়াল টু আলফা ইন্টু এক্স, এখানে আলফার ভ্যালুটা বলে দিয়েছি দেখো নেগেটিভ, তাই না? মানে -1 থেকে বড় এবং 0 থেকে ছোট, আলফার ভ্যালুটা কি বেসিক্যালি নেগেটিভ। এবং পি ডট ইকুয়াল টু বলে দিয়েছে -p ফর ডাইনামিক্যাল সিস্টেম, বলছে গ্রাফ বিটুইন পি অ্যান্ড এক্স। তাহলে পি আর এক্সের মধ্যে গ্রাফ কোনটা সেটা আমাদের দেখাতে হবে। হ্যাঁ, এখানে দুটো আমি অপশন নিয়েছি, দেখো এই একটা, তাহলে কোন গ্রাফটা সঠিক হবে সেটা আমরা দেখব। বেসিক্যালি কিছুই না, এখানে যে দুটো ইকুয়েশন বলে দিচ্ছে এই দুটো ইকুয়েশনকে আমরা কি সলভ করব। এক্স ডট মানে কি বেসিক্যালি ডিএক্স বাই ডিটি, রাইট? এক্স ডট মানে ডিএক্স বাই ডিটি, তাহলে ইকুয়াল টু আলফা ইন্টু এক্স, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর সিমিলারলি পি ডট মানে কি বেসিক্যালি ডিপি বাই ডিটি, তাহলে সেটা ইকুয়াল টু -p। আচ্ছা, ওকে, এবার দেখো তাহলে এই দুটোকে আমরা যদি রেশিও করে দিই, ভাগ করি, তাহলে কি হবে ডিএক্স ডিটি ডিভাইডেড বাই ডিপি ডিটি, তাহলে ডিটি ডিটি কেটে গেল, তাহলে ডিএক্স বাই ডিপি থাকছে পড়ে, তাই তো এটা থাকছে পড়ে। তাহলে এইটা ইকুয়াল টু আমরা পাচ্ছি আলফা ইন্টু এক্স ডিভাইডেড বাই -p। ওকে, এবার আলফার ভ্যালুটা বলে দিয়েছে -1-এর থেকে বড় এবং 0-এর থেকে ছোট, মানে এরকম। তো সাপোজ এই পয়েন্টটা যদি আমাদের 0 হয়, সাপোজ এই পয়েন্টটা -1, তাহলে এখানে একটা পয়েন্ট আমি ধরলাম -1/2। ওকে, তা আমি সাপোজ আমি ধরে দিলাম যে আলফার ভ্যালুটা -1/2, যেহেতু নেগেটিভ। ওকে, তাই নেগেটিভ হাফ ভ্যালু ধরলাম। তাহলে যদি হয় দেখো, তাহলে কি বলতে পারি আমরা এখান থেকে, তো ডিএক্স বাই এক্স ইকুয়াল টু এই ডিপিটাকে ডান দিকে নিয়ে আসবো, সো মাইনাস আলফা, এই মাইনাসটা এখানে থাকছে, সো মাইনাস আলফা ইন্টু ডিপি বাই পি। তাহলে এবার আমরা কি ইন্টিগ্রেশন করতে পারবো, রাইট? এবার আমি এখানে আলফা ভ্যালুটা সাপোজ পুট করেছি -1/2, তাহলে আলফাটা যদি -1/2 হয়, তাহলে তুমি কি বলবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, সো +1/2 পাবো আমরা। ওকে, এবার জাস্ট সিম্পল ইন্টিগ্রেশন করব। তাহলে এই দুইটাকে এদিকে নিয়ে এসেছি, মানে বাদিকে নিয়ে চলে এসেছি, এবার ইন্টিগ্রেশন করছি। দেখো যেহেতু এখানে লগ আসবে, তাই আমি ইন্টিগ্রেশন যে কনস্ট্যান্টটা আসবে, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, সেটাকে আমি log c কনসিডার করেছি। ওকে, তাহলে এখানে ইন্টিগ্রেশন করো, দেখো দুই তো কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন করলে পরে log x হয়, একই রকমভাবে log p পাবো আমরা। তাহলে এখানে দেখো দুটো যেহেতু যোগ করছে, তাহলে মাল্টিপ্লাই হবে। ওকে, তাহলে এখানে 2 রয়েছে, দুইটা আমি ওপরে লিখতে পারি, সুতরাং লিখতে পারি log x এর হোল স্কোয়ার, মানে x স্কোয়ার, ওকে, ইকুয়াল টু log p ইন্টু c। তাহলে এখানে দেখো লগ লগ যদি ক্যান্সেল হয়, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু p ইন্টু c, অথবা p ইকুয়াল টু আমরা বলতে পারি x স্কোয়ার বাই c। তাহলে এই যে ইকুয়েশনটা কার ইকুয়েশন, একটা প্যারাবোলিক ইকুয়েশন এটা, মানে এটা বেসিক্যালি একটা প্যারাবোলার ইকুয়েশন, রাইট? প্যারাবোলাটা কেমন দেখতে হয়, এইরকম, এটা তোমার প্যারাবোলা, রাইট? এই হচ্ছে তোমার প্যারাবোলা, এরকম দেখতে হয়। তাহলে যেহেতু এটা মানে পি, তাহলে পিটা এই অ্যাক্সিসটা, এটা এক্স অ্যাক্সিস, তাহলে এর যে গ্রাফটা সেটা এরকম দেখতে হয়, মানে এর করেসপন্ডিং যে গ্রাফ সেটা এরকম দেখতে হয়। ওকে, এবার দেখো আমাদের যে অপশন বলেছে এখানে একটা ডিরেকশনও দিয়েছে, মানে আমি এইখান থেকে এই দুটো অপশন থেকে বুঝতে পারছি এটা হতে পারে না, বাট এইটা কিন্তু হতে পারে, তাই তো? কেন? দেখো বিকজ এই দিক বরাবর হচ্ছে, তাহলে এটা হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে কি ডিরেকশনটা কী করে বুঝবো আমি, মানে আরও অপশন রয়েছে, সাপোজ এরকম ডিরেকশনগুলো অন্যরকম রয়েছে, তাহলে এইটাই যে ডিরেকশনটা সেটা কী করে বুঝবো? তাহলে আমি একটা কাজ করবো, এটা কি ইন্ডিভিজুয়াল মানে ডিফারেন্সিয়েশনটা করবো, ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে, সলভ করবো। ইন্ডিভিজুয়ালি যদি সলভ করি আমরা, তাহলেই পেয়ে যাবো। তাহলে দেখো, তাহলে এক্স ডট ইকুয়াল টু আলফা ইন্টু এক্স, তাহলে এখান থেকে আমি ডিএক্স ডিটি ইকুয়াল টু আলফা ইন্টু এক্স বলতে পারি, সো ডিএক্স বাই এক্স ইকুয়াল টু আলফা ইন্টু ডিটি। তাহলে এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করলাম, সো log x ইকুয়াল টু আলফা ইন্টু টি, প্লাস একটা কনস্ট্যান্ট আসবে, সেটাকে ধরলাম আমি ln c প্রাইম। ওকে, তাহলে এটাকে বাদিকে নিয়ে আসলে হবে কি, দেখো মাইনাস হবে, সুতরাং আমরা লিখতে পারবো ln x বাই c প্রাইম ইকুয়াল টু আলফা ইন্টু টি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখো জাস্ট এখানে lnটা তুলে দিয়েছি, তুলে কী করেছি আমরা এক্সপোনেনশিয়াল নিয়েছি, মানে বোথ সাইডে বেসিক্যালি আমরা এক্সপোনেনশিয়াল নিয়েছি। আমি একটা লাইনে করে দিয়েছি, মানে এক্সপোনেনশিয়াল নিয়ে নিলাম, তারপরে কি সি প্রাইমটাকে ডান দিকে ঢুকিয়ে দিয়েছি, তাহলে আলটিমেট আমরা এই ফর্মটা পাচ্ছি। ওকে, এই ফর্মটা পাচ্ছি। এটা কী করে পেলাম দেখো, এবার বোঝো, এখানে আলফার ভ্যালুটা আমি এখনই বললাম নেগেটিভ, আমি ধরে নিই যে আলফার ভ্যালুটা -1/2। ওকে, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এক্স ইকুয়াল টু সি প্রাইম ইন্টু ই টু দি পাওয়ার অফ -1/2 ইন্টু টি। তাহলে তুমি এই ইকুয়েশন থেকে কী বলতে পারো, এক্সের মান যখন, দেখো এক্সের মান যখন ইনফাইনাইট, তাহলে ইনফিনিটি, টি এর মান যখন ইনফাইনাইট, তাহলে ই টু দি পাওয়ার অফ -ইনফিনিটি, রাইট? ই টু দি পাওয়ার অফ -ইনফিনিটি, এটা কী দেয়, এটা বেসিক্যালি 0 দেয় না? তাহলে এক্সের ভ্যালুটা কী দেবে, 0 দেবে। তাহলে
টি যদি ইনফাইনাইট হয় তাহলে এক্স এর ভ্যালু কী হবে, 0 হবে। তাহলে গ্রাফের দিকে আসে এবার, টি যদি ইনফাইনাইট হয় তাহলে এক্স এর ভ্যালু কি 0-র দিকে আসবে, দেখো এই দিকে আসছে, তাহলে কি 0-র দিকে আসবে না, তাহলে 0-র দিকে আসলো, মিলে গেল। তাহলে এক্স এর ভ্যালুটা কিন্তু 0-র দিকে আসছে। এবার চলে আসো মোমেন্টামের কথায়। তাহলে মোমেন্টামটা কি দেখলাম আমরা, পি ডট ইকুয়াল টু মাইনাস পি। তাহলে এইটাকে যদি আমরা ভাঙি তাহলে মানে পি ডট মানে কি ডিপি ডিটি, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি দেখো ডিপি এই পিটাকে এদিকে নিয়ে চলে আসলাম, সো ডিপি বাই পি ইকুয়াল টু মাইনাস ডিটি, এটাকে এবার ইন্টিগ্রেশন করব, সিম্পল। সো এল এন পি ইকুয়াল টু মাইনাস টি প্লাস এল এন সি ডবল প্রাইম ধরলাম এটা আমি, এটাকে বাদিকে নিয়ে আসো, তাহলে মাইনাস হবে, মাইনাস হলে ভাগ হয়, সেখান থেকে এক্সপোনেনশিয়াল নিয়ে নিয়েছি, এক্সপোনেনশিয়াল নিলে আমরা এরকম ফর্ম পাচ্ছি। ওকে, এরকম একটা কি ফর্ম পাচ্ছি, ঠিক আছে, মোমেন্টাম এটা। এইখানেও দেখো টিটা যদি ইনফাইনাইট হয়, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার অফ মাইনাস ইনফিনিটি, সেটা কি দেবে, বেসিক্যালি 0 দেবে, তাই তো হয়েছে এখানে। তাহলে পিটাও কিন্তু 0 হচ্ছে, মানে পিটা মোমেন্টামটাও কিন্তু 0-র দিকেই যাবে, তাহলে মোমেন্টামটা দেখো এই 0-র দিকে কিন্তু আসছে। ওকে, তাহলে এই গ্রাফটা কিন্তু একদম প্রপার এবং কারেক্ট গ্রাফ। তোমরা যদি এটা অপশনে ক্লিক করে আসো তাহলে কিন্তু অবশ্যই মার্কস পাবে এখানে, হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো বলছে টু পার্টিকেলস অফ মাসেস এম, মানে দুজনেরই মাস ধরলাম সেম মাস, হ্যাঁ, আর কানেক্টেড বাই স্প্রিং কে, মানে একটা স্প্রিং কনস্ট্যান্ট কে দ্বারা কানেক্টেড রয়েছে, মানে এরকম ব্যাপারটা, একটা মাস একটা স্প্রিং দ্বারা কানেক্ট রয়েছে, সাপোজ দুজনেরই ইকুয়াল মাস। ওকে, বলছে অ্যাডিশনাল পোটেনশিয়াল এরকম, মানে এই পোটেনশিয়ালটা বলে দিয়েছে, মানে এর সাথে একটা অ্যাডিশনাল পোটেনশিয়াল সেটা কত এটা বলে দিয়েছে। বলছে ইজ অ্যাপ্লাইড, বলছে 1 ওমেগা ওয়াজ গিভেন, মানে একটা ওমেগা বলে দিয়েছে, তাহলে ফাইন আনাদার ওমেগা, তাহলে আলাদা মানে আরেকটা ওমেগা যেটা সেটা বের করতে হবে, তাই তো। দেখো এটা সিম্পল একটা ম্যাট্রিক্স দিয়ে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি। এইখানে ট্রিকই করবো আমরা, ট্রিক খাটাবো এখানে, ঠিক আছে, ট্রিক খাটিয়ে আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো। সাপোজ আমি এই যে পোটেনশিয়ালটা বলে দিয়েছি, এই পোটেনশিয়ালটা যদি আমি 0 পুট করি আমি, তাহলে 0 পুট করা মানে কি, বেসিক্যালি ওমেগা নটটা 0 হয়ে যাবে। তাহলে ওমেগা নটটা যদি 0 হয়ে যায়, ঠিক আছে, এবার দেখো আমরা এখান থেকে তাহলে যেহেতু ইফেক্টিভ রিডিউস মাস আমরা জানি, রিডিউস মাসের ফর্মুলা কী হয়, এম ইন্টু মানে m1 ইন্টু m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, তাই তো। তাহলে এটা ক্যালকুলেশন করলাম আমরা, দেখো দুজনের মানে মাসে যদি সেম হয় তাহলে কি m ইন্টু m লিখবো আমরা ডিভাইডেড বাই m প্লাস m, তাহলে ক্যালকুলেশন করলে রিডিউস মাসের ভ্যালু আসছে m/2, কোনো অসুবিধা নেই। এবার ওমেগা ইকুয়াল টু আমরা লিখতে পারি যে রুট ওভার অফ কে বাই রিডিউস মাস, তাহলে রিডিউস মাস যদি বসিয়ে দিই এখানে তাহলে কত হবে, রুট ওভার অফ 2k বাই মিউ হবে। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখো, যেহেতু ওমেগা নটের ভ্যালুটা 0, তার মানে কি এটা কিন্তু নেগেটিভ, মানে বেসিক্যালি কি নেগেটিভ হতে পারবে না, ওমেগার ভ্যালুটা কিন্তু নেগেটিভ পসিবল নয়। তাহলে এটা যদি 0 হয় তাহলে কি এই নেগেটিভ টার্ম থাকছে, এটা তো পসিবল নয়, মানে ওমেগার ভ্যালু রুট ওভার তো ইমাজিনারি হয়ে যাবে, তাই না। তুমি যদি দেখো ইন্টারেস্টিং, মানে ট্রিক খাটিয়ে করতে হবে, মানে ওমেগা 0 যদি 0 হয় তাহলে তুমি এই অপশানটা আর এই অপশানটা দেখো, ওমেগা 0 পুট করলে তাহলে কি এটা আমরা থাকবে না, তাই তো। তাহলে থাকবে কি মাইনাস কে বাই এম, তাহলে আন্ডার রুট মাইনাস কে বাই এম, তাহলে এটা কি একটা ইমাজিনারি হয়ে গেল না, তাই না। তাহলে এটা কিন্তু পসিবল নয়, তাহলে আমরা বলতেই পারি যে এই অপশন আর এই অপশন হবেই না, একদমই হবে না। তাহলে পড়ে থাকছে বেসিক্যালি এই অপশনটা আর এই অপশনটা, রাইট, এই দুটো অপশন পড়েছে। তাহলে কোনটা কারেক্ট হবে সেটা দেখা যায়। তার জন্য আমরা দেখো ওমেগা ইকুয়ালটা লিখতে পারি কি কে বাই রুট ওভার অফ কে বাই এম, তাহলে এখানে যদি আমি মিউ এর মান যদি পুট করি তাহলে কি দেখো কেমন আসছে 2k বাই এম, তাহলে এইটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। তাহলে এটা কোথায় রয়েছে দেখো এইটাতে, তার মানে কি এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। জিনিসটা কি বোঝাতে পারলাম, মানে এটা কিন্তু প্রচুর বড় অঙ্কটা হবে, হ্যাঁ। তুমি যদি জাস্ট সিম্পল বইয়ে যেমন প্রসেস করা আছে সেই প্রসেস ধরে যদি করো অনেক বড় হবে, কিন্তু অত বড় পরীক্ষার খাতায় করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো যারা এই অপশনটা আনসার করে এসছো তাদেরটা কারেক্ট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, দেখো বলছে একটা পার্টিকেল, মানে এটা একটা পোটেনশিয়াল V1, এখানে একটা পোটেনশিয়াল বলে দিয়েছে V2, ওকে, মানে দুটো স্পেস রয়েছে, একটা ওকে, সেপারেট করে দিয়েছে বাউন্ডারি দ্বারা। তাহলে এখানে পোটেনশিয়াল V1, এখানে পোটেনশিয়াল V2। এবার একটা পার্টিকেল যার মোমেন্টাম P1, একটা পার্টিকেল আসছে একটা অ্যাঙ্গেল নিয়ে পড়েছে, θ1 অ্যাঙ্গেল নিয়ে পড়েছে, এবং সে ইমিট করছে দিক দিয়ে P2 মোমেন্টাম নিয়ে একটা অ্যাঙ্গেল θ2। এখানে আমাদের বের করতে বলেছে θ2 এর ভ্যালুটা, এই θ2টা কত হবে সেটা বের করতে হবে ইন টার্মস অফ θ1, P1 অ্যান্ড P2। দেখো খুব ইন্টারেস্টিং কোশ্চেনটা, যেহেতু পার্টিকেলটা একটা অ্যাঙ্গেল নিয়ে আসছে তাহলে কিন্তু দুটো কম্পোনেন্ট রয়েছে, রাইট, একটা এদিক বরাবর একটা এদিক বরাবর।
যখন এখানে ঢুকছে দেখো এখানে দুটো কম্পোনেন্ট পাবো, একটা এদিক বরাবর একটা এদিক বরাবর, রাইট। এখানে দেখো এই যে পার্টিকেলটার কোনো মানে এক্স কম্পোনেন্টে কোনো চেঞ্জ হচ্ছে না। যেহেতু এক্স বরাবর যেহেতু কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে কি নেট যে ফোর্স এক্স বরাবর সেটা কি 0 হবে। মানে এক্স বরাবর পোটেনশিয়ালে কি কোনো চেঞ্জ হয়েছে? পোটেনশিয়াল চেঞ্জ হয়েছে কোন দিক বরাবর? দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর। এখানে পোটেনশিয়াল V1, এখানে পোটেনশিয়াল V2। এই বরাবর কি কোনো পোটেনশিয়ালে চেঞ্জ হয়েছে? না, পোটেনশিয়াল কিন্তু চেঞ্জ হয়নি, কনস্ট্যান্ট রয়েছে, মানে V1ই রয়েছে, রাইট। তাহলে পোটেনশিয়াল যেহেতু চেঞ্জ, আমরা কি জানি F = যেমন জানি না মাইনাস গ্র্যাড অফ V জানি আমরা, বা ওয়ান ডাইমেনশনের কথা যদি বলি আমরা f(x) = মাইনাস dV/dx। যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর পোটেনশিয়াল কোনো চেঞ্জ হয়নি, তাহলে কি ফোর্সটা কী পাবো আমরা? 0 পাবো। তাই এখানে লিখেছি। জিনিসটা কি বোঝাতে পারলাম? আচ্ছা, এবার দেখো তাহলে ফোর্স যদি মানে 0 হয়, মানে নেট ফোর্স যদি 0 হয়, তাহলে তুমি কি বলতে পারো? মোমেন্টাম কনজার্ভ হবে। মানে ফোর্স মানেই তো কি dP/dt। তাহলে যদি এটা যদি 0 হয়, তাহলে আমরা এখান থেকে ইন্টিগ্রেশন করে বলতে পারি 0 × dx। সো ইন্টিগ্রেশন করলে তুমি বলবে এখানে একটা কনস্ট্যান্ট আসবে, রাইট। তাহলে তুমি বলবে এটা ইন্টিগ্রেশন করলে px পাবে। সো px = কনস্ট্যান্ট মানে বেসিক্যালি কনজার্ভড হয়ে গেল। তাহলে মোমেন্টামটা কনজার্ভ, এইটুকুনি বুঝতে পারলাম। মোমেন্টাম যদি কনজার্ভ হয়, তাহলে দেখো আমি দুটো রিজিয়ন বলছি, তাহলে এই রিজিয়ন একটা, এই রিজিয়ন একটা, তাহলে দুটো রিজিয়নে এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্টাম দুজনের সেম হবে, কারণ মোমেন্টাম এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্টাম কনজার্ভ, কনস্ট্যান্ট। তাহলে কি p1x = p2x, এটা বলতে পারি আমরা। p1x এবং p2x সেটা কি দেখো এবার। এই যে পার্টিকেলটা এদিক বরাবর আসছে, দুটো কম্পোনেন্ট, এদিক বরাবর কম্পোনেন্ট ইন মিডিয়াম 1, আর এইখানে দেখো ইন মিডিয়াম 2তে পার্টিকেলটা দুটো কম্পোনেন্ট, এদিক বরাবর একটা নিচের দিক বরাবর, রাইট। তাহলে যেটা এই দিক বরাবর রয়েছে, হ্যাঁ দেখো এটা যদি θ1 অ্যাঙ্গেল হয়, তাহলে কি নিশ্চয়ই এটা θ1 অ্যাঙ্গেল হবে, একান্তর কোণ। তাহলে কি এই অ্যাঙ্গেল মানে যার সাথে অ্যাঙ্গেল থাকে সে কস হয়, আর যার সাথে অ্যাঙ্গেল থাকে না সে সাইন হয়। তাহলে সিম্পল আমরা এটা বলতে পারি এই দিক বরাবর যে কম্পোনেন্টটা, এদিক বরাবর যে কম্পোনেন্টটা, সেটা কত? p1x sin θ1। আর এখানেও এই দিক বরাবর যে কম্পোনেন্টটা, সেটা কত? p2 sin θ2। এটা কি 2x, রাইট। এটা 2x, এটা কি? এটা p1x, এটা ভ্যালুটা p, মানে কার ভ্যালু? এটা p1x এর ভ্যালু এটা। তাহলে এরা তো কনজার্ভড, মানে এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্টাম তো কনজার্ভ, তাহলে আমরা বলতেই পারি যে এরা দুজনে কি সেম। তাই এখানে দেখো লিখেছি আমি, ওকে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। এবার এখান থেকে θ2 এর ভ্যালু বের করলে হয়ে যাবে। তাহলে sin θ2 = p1/p2 × sin θ1। তাহলে θ2 = sin ইনভার্স p1/p2 × sin θ1। তাহলে এটা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার, ওকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, বলছে ইলেকট্রিক ডাইপোল নিয়ার গ্রাউন্ডেড সিট, মানে একটা গ্রাউন্ড, এটা সিট রয়েছে, এটা কি গ্রাউন্ডেড, ওকে। দেখো এটা গ্রাউন্ডেড। বলছে এখানে একটা ডাইপোল রয়েছে, দেখো এখানে একটা ডাইপোল রয়েছে, হ্যাঁ। ডাইপোলের ডিরেকশন সবসময় নেগেটিভ থেকে পজিটিভের দিকে হয়, তাহলে ডাইপোল মোমেন্ট বলে দিয়েছে p, এবং ডাইপোলটা কতখানি মানে হাইটে রয়েছে বা ডিস্টেন্সে রয়েছে? d ডিস্টেন্স উপরে রয়েছে, মানে অ্যালং z অ্যাক্সিস, ওকে। তাহলে বলছে পোটেনশিয়ালটা কী হবে সেটা, মানে পোটেনশিয়ালটা ভ্যারিয়েশনটা কেমন হবে সেটা বের করতে বলেছে। একটা বলেছে 1/r3, 1/r⁴, 1/r⁶, 1/r⁸, কোনটা অপশনে দেখা যায়। দেখো যেহেতু এটা গ্রাউন্ডেড হওয়ার জন্য এর কিন্তু একটা ইমেজ উৎপন্ন করবে এইখানটায়, তাই তো, মানে একটা আয়নার মতো কাজ করবে এটা, তাই তো, মেথড অফ ইমেজ আমরা পড়েছিলাম। তাহলে এর কিন্তু একটা ইমেজ এখানে উৎপন্ন করবে। তাহলে দেখো যেখানে নেগেটিভ থাকবে সেখানে পজিটিভ হবে, যেখানে পজিটিভ থাকবে সেখানে নেগেটিভ হবে, সিম্পল। ইমেজ তো এরকমই হবে। বা হাতকে ডানাত মনে হয়, ডানাতকে বা হাত মনে হয়, আয়নার সামনে দাঁড়ালো পরে, তাই না? তাহলে নেগেটিভটা পজিটিভ হবে, পজিটিভটা নেগেটিভ হবে। তাহলে ডাইপোলের ডিরেকশনটা দেখো উল্টে গেল, এদিক হয়ে গেল ডাইপোলের ডিরেকশন, রাইট। নেগেটিভ থেকে পজিটিভের দিকে হয়। তাহলে এই দিকটা মানে এখানে ডাইপোলের ডিরেকশনটা এদিক বরাবর, আর এখানে ডাইপোলের ডিরেকশন দেখো এদিক বরাবর। তাহলে নেট ডাইপোল কতখানি? সিম্পল 0, তাই না? তাহলে নেট ডাইপোল তুমি কি বলবে? 0, মানে অ্যামাউন্ট তো সেম, দেখো এটাও p এটাও p, বাট ডিরেকশন আলাদা, তাই কি হলো? নেট ডাইপোলটা 0 হয়ে গেল, মানে টোটাল ডাইপোল মোমেন্টটা 0। তাহলে ডাইপোল মোমেন্টটা 0 হয়ে গেল, তাহলে এটা কিসের মতো কাজ করছে? দেখো এটা কোয়াড্রুপোলের মতো কাজ করছে না? মানে এখানে একটা চার্জ রয়েছে, এখানে একটা চার্জ রয়েছে, এখানে একটা চার্জ রয়েছে, এখানে একটা চার্জ রয়েছে, এটা নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ, এটা কোয়াড্রুপোলের মতো কাজ করছে না? তাহলে এখানে যে পোটেনশিয়ালটা ভ্যারি করবে সেটা কি? কোয়াড্রুপোলের পোটেনশিয়াল ভ্যারি করবে, সেটা কত হয়? 1/r3, সিম্পল। তাহলে এটা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার, ওকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, রিলেটিভিটি থেকে দিয়েছে, খুবই সোজা, একদমই সোজা প্রশ্ন এটা।
কি বলেছে দেখো, একটা স্কোয়ার রয়েছে। স্কোয়ার মানে কি সবার আর্ম বা বাহুটা কি সেম হবে, এটা যদি এ হয় এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে, সিম্পল। এই স্কোয়ারটা বলছে এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে উইথ ভেলোসিটি √2/3 ইন্টু সি হচ্ছে লাইট স্পিড ইন ফ্রি স্পেস। ওকে, তাহলে আমাদের বের করতে বলেছে এই যে অ্যাঙ্গেলটা, ওকে, এই অ্যাঙ্গেলটা কতখানি সেটা বের করতে বলেছে। দেখো অ্যাঙ্গেলটা আমরা এখানে বের করবো। বেসিক্যালি কী হয়েছে দেখো, তাহলে অ্যাঙ্গেলটা কী করে বের করবো দেখো। তাহলে আমরা এখানে একটা জিনিস করেছি, এই স্কোয়ারটাকে আমি এখানে এঁকেছি। দেখো বেসিক্যালি আমি এখান থেকে এটা যদি সেন্টার হয় তাহলে এই একটা লাইন ড্র করেছি, একটা লাইন ড্র করেছি, এটা ত্রিভুজের মতো হয়ে গেছে, তাই তো। মানে এইটুকুনি কি, এইটুকুনি হচ্ছে তার ইয়েটা, ওই মানে a/√2 হবে ভ্যালুটা, এটাও কি a/√2 হবে ভ্যালুটা, তাই তো। আচ্ছা, তাহলে এবার দেখো যেহেতু এই স্কোয়ারটা এই দিক বরাবর মুভ করছে এবং এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, তার মানে কি যে ওয়াই কম্পোনেন্টের কোনো লেন্থের কন্ট্রাকশন হবে না, তাহলে ওয়াই কম্পোনেন্টের যে লেন্থ সেটাই কিন্তু থাকবে, তাহলে a/√2 সেটা এটাই থাকলো। কিন্তু যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে তাহলে কি হবে, যে এক্স অ্যাক্সিস বরাবর যে লেন্থটা রয়েছে সেই লেন্থের কি কন্ট্রাকশন হবে। তাহলে লেন্থ কন্ট্রাকশনের যে ফর্মুলা সেটা আমরা জানি, সেটা কত, L = L0। L0 হচ্ছে তোমার ইনিশিয়াল লেন্থ ইন্টু √1 - v²/c²। ভি এর ভ্যালু জানি আমি। তাহলে দেখো ইনিশিয়াল লেন্থ কতখানি, এটার লেন্থ কতখানি ছিল a/√2, তাহলে a/√2 লিখলাম, √1 - v²/c², ভির মান আমি জানি √2/3 ইন্টু সি বসিয়ে দিয়েছি। ক্যালকুলেশন করলে পরে কত আসছে দেখো, a/√2 ইন্টু 1/√3, ফাইন। আচ্ছা, এবার দেখো তাহলে আমি ধরে নিলাম যে এইটুকুনি অ্যাঙ্গেল ধরলাম 5/2, মানে পুরোটা যেহেতু 5, মানে পুরোটা যদি 5 হয় তাহলে এইটুকুনি কত 5/2 হবে, সিম্পল। তাহলে এইটা ট্যান, মানে আমি যদি ট্যান থিটা নিই তাহলে ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, এটা তার রেসপেক্টে লম্ব হবে, মানে এটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে তার রেসপেক্টে এটা লম্ব, এটা কি ভূমি, রাইট। তাহলে লম্ব মানে ও এ, তাই তো, ভূমি মানে ও বি, তাহলে ও এর ভ্যালু কতখানি এখনই বের করলাম, এটা পুট করে দিয়েছি। আর ওবির ভ্যালু কতখানি ফিক্সড, এটা পুট করে দিয়েছি এখানে। এবার ক্যালকুলেশন করলে দেখো এখানে a/√2 কেটে যাবে, তাহলে থাকবে পর বেসিক্যালি 1/√3, সো 1/√3 থাকলো। দেখো আমরা জানি ট্যান কত ডিগ্রি মান 1/√3 হয়, π/6 মানে 30 ডিগ্রি, তাই তো। ট্যান 30 মানে 1/√3, এগুলো আমরা জানি। তাহলে এখানে 5/2 = π/6, তাহলে π = π/3, তাহলে এটা হচ্ছে কি কারেক্ট আনসার। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখো বলছে ডিভাই টেম্পারেচার, বলছে 150 কেলভিন। ওকে, যে ফাইন্ড দ্য রেশিও অফ হিট রিকোয়ার্ড টু রাইজ টেম্পারেচার অফ 2D সলিড, মানে একটা 2D সলিড বলে দিয়েছে, এটা খুব ইন্টারেস্টিং। 2D সলিড, 3D সলিড নয় কিন্তু। তো 2D সলিডের কি টেম্পারেচারটা ইনক্রিজ করাতে বা রাইজ করাতে ফ্রম 1 to 2 কেলভিন অ্যান্ড 2 to 3 কেলভিন কতখানি মানে হিটের রেশিও হবে সেটা বের করতে বলেছে। মানে আমাকে মেনলি বের করতে হবে Q1/Q2, তাহলে Q1 Q2 সেগুলো জানতে হবে আগে। দেখো এটা যেহেতু 2 ডাইমেনশনাল সলিড, তার ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেই সলিডের যে স্পেসিফিক হিট হবে, স্পেসিফিক হিট কিন্তু সেই সলিডের যে টেম্পারেচার, সেই টেম্পারেচারের স্কোয়ারের সাথে সমানুপাতিক হবে। তাহলে আমরা এটা লিখতে পারি। ওকে, তাহলে আমাদের হিট বের করতে হবে। আমরা বেসিক্যালি Q = বলতে পারি C × dt, তাই তো, মানে বেসিক্যালি কি C = dQ/dt হয়। তাহলে এখান থেকে আমরা dQ বের করছি, তাই তো, = C × dt। এবার ডিটাকে উড়িয়ে দিলে পরে এখানে ইন্টিগ্রেশন নিতে হবে, এই তো সিম্পল জিনিস। তাহলে এখানে দেখো তাই করেছি। তাহলে এখানে টেম্পারেচারটা ভ্যারি করবে ইনিশিয়াল টেম্পারেচার টু ফাইনাল টেম্পারেচার। এবার আমাদের বের করতে হবে কি Q1 আর Q2। তাহলে Q1 = আমরা লিখতে পারি, দেখো ইন্টিগ্রেশন Q1টা ভ্যারি করছে কত থেকে কোথায় পর্যন্ত, 1 to 2 মানে কেলভিন। ওকে, সো 1 to 2 কেলভিন, এসি এর জায়গায় মান বসিয়ে দিয়েছি T², এটা কনস্ট্যান্ট থাকে লেখার দরকার নেই, T² × dt। ওকে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি মানে ইন্টিগ্রেশন করলে কত হবে দেখো, T³/3 হবে। এখানে আমি এবার লিমিট পুট করে দেবো, তাহলে কি আমরা আলটিমেট এটা পাচ্ছি। ওকে, সিমিলারলি Q2 এর ভ্যালু এভাবে বের করে দিয়েছি। Q2 রেঞ্জটা কী হবে বেসিক্যালি 2 to 3 হবে, হ্যাঁ 2 থেকে 3। এবার আমরা ক্যালকুলেশন করলাম, এটা বসালাম। এবার আমাদের রেশিও বের করতে বলেছে, সো রেশিও নিয়ে নাও, রেশিও নিয়ে নিয়েছি। ক্যালকুলেশন করলে কত আসছে 7/19, এই হ্যাঁ 19। ওকে, তাহলে এইটা হচ্ছে তোমার আনসার। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা দেখো, বলছে পার্টিকেল অফ মাস m
মুভস আন্ডার ফোর্স এফ ইকুয়াল টু, এটা মানে একটা সেন্ট্রাল ফোর্স বলে দিয়েছে, এটা কি সেন্ট্রাল ফোর্স, রাইট, সেন্ট্রাল ফোর্স ফিল্ড। সেন্ট্রাল ফোর্স ফিল্ড আমি যদি সাপোজ ধরে নিই যে প্ল্যানেটটা মুভ করছে, সার্কুলার অরবিটে মুভ করছে, ওকে, সেন্ট্রাল যেহেতু ফোর্স ফিল্ড, বলছে ইটস অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এল, বলছে তাহলে ক্যালকুলেট ইটস এনার্জি, তাহলে এনার্জি কত হবে সেটা আমাদের বের করতে হবে। ওকে, দেখো খুবই ইজি। তাহলে এখানে যেহেতু ফোর্স ফিল্ড বলে দিয়েছে, হ্যাঁ, মানে ফোর্সটা কি সেন্ট্রাল ফোর্স ফিল্ড, তাহলে আমরা বলতেই পারি যে পোটেনশিয়ালটা হবে সেটা কত হবে, হাফ কে আর স্কোয়ার হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখো ইফেক্টিভ পোটেনশিয়ালের ডেফিনেশন জানি আমরা। সো ইফেক্টিভ পোটেনশিয়াল কাকে বলে, হাফ কে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই 2m আর স্কোয়ার, এইটা হচ্ছে তোমার ইফেক্টিভ পোটেনশিয়ালের ডেফিনেশন। ক্লিয়ার হলো? এবার দেখো যেহেতু আমি ধরলামই এখানে যে সেন্ট্রাল ফোর্স ফিল্ড, তার মানে কি ধরলাম যে মোশন যে হচ্ছে পার্টিকেলটা, সেটা কি সার্কুলার মোশন হচ্ছে। যদি সার্কুলার মোশন হয়, ফর সার্কুলার মোশন কি হয়, যে ইফেক্টিভ পোটেনশিয়ালের যে ডেরিভেটিভ সেটা 0 হয়। ওকে, তাহলে যদি 0 লিখি আমরা, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কে আর মানে প্লাস এল স্কোয়ার, এটাকে দেখো উপরে নিয়ে, মানে অ্যাকচুয়ালি যেটা ছিল এটা আর কি, তাই তো, তাহলে আর স্কোয়ারটাকে উপরে নিয়ে আসলাম, সে -2 হলো, নিচে চলে আসলো আর কিউব হয়ে গেল। এটা জাস্ট সিম্পলিফাই করেছি, সিম্পলিফাই করে আমরা r⁴ এর ভ্যালু বের করেছি, এবং আমি এখান থেকে আর স্কোয়ারের ভ্যালু বের করে রেখে দিয়েছি। ওকে, এটা হচ্ছে তোমার আর স্কোয়ারের ভ্যালু। এটাকে আমরা কাজে লাগাবো, আমাদের বের করতে বলেছে এনার্জি। সো এনার্জি মানে কি দেখো, হাফ এম আর ডট স্কোয়ার প্লাস ভি ইফেক্টিভ। ওকে, এবার দেখো যেহেতু সার্কুলার মোশন, তাহলে সার্কুলার মোশনের ক্ষেত্রে আর ডটটা অলওয়েজ 0 হয়। ওকে, তাহলে এইটুকুনি পার্ট কিন্তু ক্যান্সেল হয়ে গেল, 0 হয়ে গেল, তাহলে থাকছে পরে শুধুমাত্র ইফেক্টিভ পোটেনশিয়াল। তাহলে যে টোটাল এনার্জিটা সেটা কি বেসিক্যালি ইফেক্টিভ পোটেনশিয়াল, মানে ইফেক্টিভ পোটেনশিয়ালের ভ্যালু তুমি বের করতে পারলেই এনার্জি ভ্যালু বলতে পারবে। ওকে, তাহলে এখান থেকে দেখো ইফেক্টিভ পোটেনশিয়ালের ভ্যালুটা আমি এখানে পুট করেছি। এবার আমরা একটু আগে আর স্কোয়ারের ভ্যালু বের করলাম, এই যে আর স্কোয়ারের ভ্যালু বের করলাম, তাহলে এই আর স্কোয়ারের ভ্যালুটা এখানে আবার পুট করে দেবো। সো এই আর স্কোয়ার ভ্যালু এখানে পুট করলাম, এই আর স্কোয়ার ভ্যালু এখানে পুট করলাম। ওকে, পুট করার পরে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে কী দেখতে পাচ্ছি আমরা, যে এল ইন্টু √k/m। ওকে, সো এনার্জি ইকুয়াল টু, যদি সুন্দর করে লিখি আমরা, তাহলে লিখব √k ইন্টু L²/m, তাহলে এটা কিন্তু আমাদের আনসার। ওকে, নেক্সট একটা কোশ্চেন দেখো, কি এটা থার্মোডাইনামিক্স থেকে দিয়েছে, রাইট। এখানে কি বলে দিয়েছে দেখো, এইখান থেকে যাচ্ছে এটা কি বেসিক্যালি, এটা যেহেতু এখানে ভোল্টেজটা সেম থাকে, তাহলে এটা বলবো আমার আইসোকোরিক প্রসেস। আবার এখান থেকে নামলো, আর এখান থেকে, তাই এখানে দুটো আইসোকোরিক প্রসেস রয়েছে। ওকে, এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে আসলো আইসোবারিক প্রসেস এটা। তাহলে দেখো আমাকে টোটাল ওয়ার্ক ডান বের করতে হবে। সো টোটাল ওয়ার্ক ডান কী করে বের করবো, রাইট। তাহলে টোটাল ওয়ার্ক ডান বের করতে গেলে প্রথমে যেটা বুঝতে হবে আমাদেরকে, সেটা কি বেসিক্যালি এইটুকুনি এরিয়া বের করতে হবে। তাহলে এইটুকুনি এরিয়াটা আমাদের বের করতে হবে, জিনিসটা বুঝতে পারলাম। সিমিলারলি, হ্যাঁ, সিমিলারলি কি বেসিক্যালি এইটুকুনি এরিয়াও কিন্তু আমাদের বের করতে হবে, তাই তো। তাহলে দুটো এরিয়া আমাদেরকে বের করতে হবে, এক হচ্ছে তোমার এটা, আর এক হচ্ছে তোমার এটা, হলো। তাহলে দুটো যোগ করলে পরেই টোটাল ওয়ার্ক ডান পেয়ে যাবো আমি। তাহলে এইটা দেখো একটা ট্র্যাপিজিয়ামের মতো লাগছে না দেখতে, এটা একটা ট্র্যাপিজিয়ামের মতো। তো ট্র্যাপিজিয়ামের আমরা এরিয়ার সূত্র জানি। সো সেটা কি বেসিক্যালি, মানে যে প্যারালাল বাহু, সেই প্যারালাল বাহুর যোগফল ইন্টু হাইট, হাফ ইন্টু প্যারালাল বাহুর যোগফল ইন্টু হাইট, এইটা হচ্ছে একটা ট্র্যাপিজিয়ামের সূত্র। তাহলে হাফ, তাহলে প্যারালাল বাহু দেখো এইটা আর এইটা, তাই তো। মানে তাহলে কি করবো বেসিক্যালি দেখো, মানে P1 প্লাস P2, তাহলে প্যারালাল বাহু পেলাম। আচ্ছা, ইনটু হাইট, এখানে হাইট কোনটা, এটা হচ্ছে তোমার হাইট। এটা তাহলে কতখানি দেখো, এটা V1, এটা কি V1 প্লাস V2 ডিভাইডেড বাই 2, তাহলে এটা মাইনাস এটা ডিফারেন্স করলে পরে কি আমি এইটুকুনি পেয়ে যাবো আমি, রাইট। ডিফারেন্স করে দিয়েছি। আর এইটুকুনির যে এরিয়াটা সেটা বের করছি এখানটা দেখো। সো এটা জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল, তো রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়। তো এখানে পুরোটা কত P2, তাহলে P2 ইন্টু, হ্যাঁ, কত বলবো বলো, পোটেনশিয়ালটা কতখানি, এই ইয়েটা, তাহলে ভলিউমটা দেখো ভি ইকুয়াল, ভিটা হচ্ছে তোমার এইটুকু, তাই তো। তাহলে V2 মাইনাস V1 প্লাস V2/2, তাহলে এটা পাচ্ছি আমরা। ওকে, তাহলে এই হচ্ছে কি প্রেশার, এই হচ্ছে কি তোমার ভলিউমের ডিফারেন্সটা। এটা ক্যালকুলেশন করো তাহলে হয়ে যাবে। তাহলে জাস্ট এখানে ক্যালকুলেশন করেছি, এটাকে লসাগু করে দিয়েছি, করলাম
ক্যালকুলেশন করলাম এখানে দেখো এটা ক্যালকুলেশন করলে v2 মাইনাস v1/2 আসছে, এটাও সিমিলারলি v2 মাইনাস v1/2 আসছে। এবার আমি কি করেছি বেসিক্যালি বোথ থেকে মানে এই পুরোটা থেকে হাফ কমন নিয়েছি প্লাস এই v2 মাইনাস v1/2 এটাও কমন নিয়ে নিয়েছি। তাহলে এখান থেকে হাফ কমন নিলে থাকবে পরে শুধুমাত্র p1 প্লাস p2, কোনো অসুবিধা নেই, এইটুকু আছে। আর এখান থেকেও দেখো আমি হাফ কমন নিয়েছি আর এইটুকুনি কমন নিয়েছি, রাইট? তাহলে এইটুকুনি তো চলে আসলো, অসুবিধা নেই। তাহলে হাফ তো আসতে পারছে না, তাহলে এখানে কী করতে হবে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাই এখান থেকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি আমি, হলো। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে 4 হবে। তাহলে এখানে v2 মাইনাস v1/4 ইন্টু দেখো এখানে 3p মানে 3p2 প্লাস p1, তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট দেখো বলছে ইন স্টেট, স্টেটটা কী বলে দিয়েছে l = 4 আর l4 = 4। তাহলে ডেল্টা lx এটা আমাদের বের করতে হবে। এটাও খুবই সোজা যে lx এর বেসিক্যালি অ্যাভারেজ ভ্যালু আমরা পাই 0, কিন্তু lx দ্য স্কোয়ার তার অ্যাভারেজ ভ্যালু কিন্তু 0 হয় না। তাহলে তার অ্যাভারেজ ভ্যালু কত হয় বেসিক্যালি h²/2 l × l + 1 মাইনাস m স্কোয়ার। এখানে দেখো l এর ভ্যালু 4, এখান থেকে m এর ভ্যালু 4, তাহলে এখানে 4 ইন্টু 4 প্লাস 1 মানে 5, তাহলে 4 ইন্টু 5 মানে 20 মাইনাস এখানে 4² মানে 16। তাহলে ক্যালকুলেশন করলে 4 পাচ্ছি আমরা, নিচে 2 রয়েছে, তাহলে 4 আর 2 কেটে গেল, তাহলে থাকছে পরে কত, উপরে 2 থাকছে পরে, তাহলে 2 × h²। তাহলে l স্কোয়ার মানে lx এর স্কোয়ার তার যে অ্যাভারেজ ভ্যালু বা এক্সপেকটেশন ভ্যালু সেটা পাচ্ছি আমরা 2h² আর lx এর যে এক্সপেকটেশন ভ্যালু সেটা 0। তাহলে ডেল্টা lx কত হবে সেটা আমরা জানি, মানে এটা আনসার্টেনটি √of lx এর স্কোয়ারের অ্যাভারেজ বা এক্সপেকটেশন ভ্যালু মাইনাস lx এর অ্যাভারেজ ভ্যালু বা এক্সপেকটেশন ভ্যালু তার স্কোয়ার। তাহলে এটা আমরা জানি এটা কিন্তু 0, তাহলে এটা 0 হয়ে গেল, এটা আমরা জানি। এটা জাস্ট বসিয়ে দাও, এটাকে জাস্ট একটু সিম্পলিফাই করে লিখেছি h² দুটো রয়েছে, তাহলে বাইরে বেরোলে একটা হয়ে যাবে, সো √2 × h²। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, সো এই পর্যন্তই থাক আজকে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আরও নেক্সট কিছু মেমোরি বেসড কোশ্চেন নিয়ে। সো থ্যাংক ইউ।